আজ বানাবো পালং শাকের ঝোল। আমিও যখন প্রথম শুনেছিলাম এই রান্নাটার কথা তখন খুব অবাক হয়ে ভেবেছিলাম পালং শাক তার আবার ঝোল। কারণ কোনোদিনই আমি এই রান্নাটা ছোটবেলা থেকে খেয়েছিলাম না। বিয়ের পরেই প্রথম এই রান্নার খাওয়া। তার জন্য মৌরলা মাছ, ছোট যে নদীর মৌরলা মাছ, সেটা হলেই এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু সবসময় তো ছোট মৌরলা মাছ থাকে না বা সম্ভব হয় না। তাই আমার কাছে যখন যে মাছ থাকে আমি সেই মাছ দিয়ে করি। কোনো মাছ যদি নাও থাকে তাহলে মাছের মাথা দিয়েও করি, বা মাছের মাথার সাথে যদি কোনো পিত্তিস না কাটা তেল থাকে ঘরে মাছের, সেই তেল দিয়েও করি। আজকে করেছি, আমার কাছে কয়েকটা রুই মাছের পিস ছিল আর কয়েকটা সামুদ্রিক মৌরালা ছিল। ওই মাছগুলোকে দিয়ে তেল গরম করে নুন হলুদ মেখে মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। ছোট মৌরালা মাছটা হলেও মাছটাকে বেশ শক্ত করে ভেজে নেবেন, একেবারে কড়া ভাজা যাকে বলা হয়, ভেজে তুলে রেখে দেবেন। এবার কড়াইয়ের মধ্যে দিলাম ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা কিন্তু দেবেন অবশ্যই। কিছু কিছু রান্না ফোড়নেই টেস্ট। আমার এক বন্ধু বলে তাদের বাড়িতে যা রান্নাই হয় না কেন বেশিরভাগ রান্নাই দ্বিতীয়বার ফোড়ন দিয়ে ছোঁকা হয়, তার এক অপূর্ব স্বাদ হয়। এটা আমি আর দ্বিতীয়বার ছুঁকবো না, একসাথেই চাপাবো। সবজি কি কি দেব? শীতকালের যত সবজি দিয়েছি: বিনস, শিম, আলু, গাজর, মূলো। সমস্ত সবজির সাথে মূলোর যে ডগের দিকে ডাঁটাগুলো থাকে ওই ডাঁটাগুলোও মিশিয়ে দিয়েছি। ফেলে কেন দেব? সবজি তো যে কোনো ধরনেরই খাওয়া ভালো। এবার এই সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে নিলাম সামান্য হলুদ। কতবার যে ভাবি একটা কৌটো কিনবো, কৌটোর মধ্যে হলুদ, জিরে, ধনে, সমস্ত গুঁড়ো মশলা আমি সাজিয়ে রাখবো, আর চামচে করে করে একটু একটু তুলে আমি রান্না করব যখন তখন দেব। সে শখ আর পূরণ আমার হয়ই না। কারণ প্লাস্টিকের কৌটোগুলো ছিল, ওগুলো আমার পছন্দ হয় না। আর কাঠের কৌটোগুলো কিনতে গেলেই বলে 1000 টাকার উপরে দাম, তাই কেনা হয় না। সবজিটাতে এবার দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। এবার এই সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব। মাঝে আমি একটা মশলা তৈরি করব। মশলাটা আদা পেঁয়াজ রসুনের মশলা। অনেকেই এতে আদা পেঁয়াজ রসুনের মশলা না দিয়ে শুধু আদা বাটা দিয়েও করেন। আমি কিন্তু আদা পেঁয়াজ রসুন সাথে একটা শুকনো লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা কষাবো, মশলা কষানোর সাথে সাথে আমার সবজিটাও কিন্তু আরও একটু ভাজা হয়ে যাবে। যেদিন আমার কাছে সময় একদম থাকে না, ওই দিন আমি প্রেশার কুকারেও এই সবজিগুলো দিয়ে করি। কিন্তু যে কোনো রান্নাই তো সবাই জানে প্রেশার কুকারের যা স্বাদ হয়, ভেজে কষে করলে তার এক অন্য স্বাদ। সবজিটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে তুলে দিলাম বেগুন। বেগুনটা প্রথম থেকে দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই, কারণ বেগুন তো সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। যারা আমাকে বলেন আমি নাকি মাংস খাই প্রচুর, তারা নিশ্চয়ই আমার ব্লগগুলো দেখে বুঝতে পারেন আমি মাংসর থেকেও মনে হয় সবজি খাই বেশি। ছোটবেলায় আমি যখন কারো বাড়ি যেতাম, আমার আত্মীয়দের যারা জানেন তারা আমাকে প্রায়ই দিতেন তরকারি খেতে। মিষ্টি তখন আমার একদম পছন্দের ছিল না। এদিকে এক বালতি জলে দিয়ে নিলাম পালং শাক। কারণ রান্নাটা যে পালং শাকের ঝোল। খেয়েছেন কখনো? আমি কিন্তু ছোট থেকে খেয়েছিলাম না।
এখন প্রায় খাই পালং শাকের সময়, কারণ সন্তুর এটা খুব পছন্দের একটি রান্না। সবজিটা দেখেই বুঝতে পাচ্ছেন মশলা আর সবজি দুটোই ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে পালং শাক ধুয়ে তুলে নিয়ে এসেছি। চাইলে এখানে আগে জল দিয়েও পালং শাক দিতে পারেন, আর আমি আগে পালং শাকটা তুলে দিচ্ছি, পরে শাকের থেকেও তো একটা জল বার হয়, সেই পরিমাণটা দেখে আমি ঝোল করব। যেহেতু পালং শাকের ঝোল, জলটা কিন্তু আমি অনেকটাই দেব। ওই যেদিন ঝোল করি সেদিন আর ডাল করতে হয় না, ফাঁকিবাজি বিদ্যে। শাকটা প্রথমে এতটা বেশি দেখালেও নুন দিয়ে যখন মিশিয়ে দেব তখন অনেকটাই কমে যাবে। আর এই শাক একদম ছোট করে কাটবেন না, যেমন বড় বড় করে কাটা হয়েছে ঠিক তেমনি বড় বড় করে কাটবেন। এবার বাকি যে শাকটুকু ছিল প্রথমে যেটা দিতে পারিনি, একটু বেশি ভর্তি হয়ে যাওয়ার জন্য, সেটাকেও আমি এর মধ্যে ধুয়ে চাপিয়ে দিলাম। আমার বাড়ির দিকে যারা এই তরকারি খাননি তারা একবার খাবেন, ভালো লাগবে, বলছি, সত্যি বলছি, ভালো লাগবে। এবার এর মধ্যে দিলাম নুন। নুন দেওয়ার সাথে সাথেই শাকটা আরও জুড়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার আগে আমি একবার ঢাকা দিয়ে নিয়েছিলাম যাতে আমার উল্টাতে সুবিধে হয়, তার জন্য। পালং শাকের তরকারি করলে আমরা বড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। এই তরকারিটাতেও চাইলে বড়ি দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। যারা পালং শাকের ঝোল খাবেন না তারা এই পর্যায়ে এসে আর জল দেবেন না। আমি যেহেতু ঝোল খাবো মাছ দিয়ে, তাই জল দেব। একটু দেখে আন্দাজ করে নেব শাকটা পড়লে আর জল লাগবে কি না। এই সময় জল না দিলেও হতো, তাও আমার মনে যেন হচ্ছে আর একটু জল দিয়ে দিই, তাহলে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এদিকে গ্যাস বাড়িয়ে দিয়ে আমি কেটে পড়বো অন্য কাজের জন্য। তো জলটা যদি মরেও তাহলেও ঝোলটা ঠিকঠাক পর্যায়ে থাকবে। তার সামান্য জল আমি দিয়ে নিলাম। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। স্কুল যদি না থাকতো ভাজা মাছটা আমি এখন দিতাম না, ঝোলটা ফুটে ওঠার পরে দিতাম। কিন্তু স্কুল আছে, অন্য কাজও তো আছে, করতে হবে ওগুলো। তাই মাছ দিয়ে ঝোলের মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। নুন টেস্ট করার জন্য একটা আঙ্গুল চুবিয়ে দেখে নিলাম নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার হাত ধুয়ে এসে নুন দিলাম। এতখানি জল দিয়েছি, নুন তো লাগবে। নুন দেওয়ার পর সবজিটাকে ফুটে উঠতে দিলাম। এই সব কায়দা যেরকম 3 ভাগে ভাগ হয়ে দেখছেন, আমি কিন্তু কিছুই করিনি। এডিটিং করতে গিয়ে দেখছি নিজের থেকেই এত কায়দা হয়ে যাচ্ছে। এবার ঝোল কিন্তু পুরোপুরি ফুটছে, মাঝে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোলটা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা আর কতটা হালকা হয়েছে। তেল কি দেখতে পাচ্ছেন? যারা বলেন আমি খুব রিচ রান্না খাই, এইগুলো তাদের জন্য। আমি সবসময় রিচ রান্না খাই না, আর সবসময় কেন, আমি খুব কমই খাই। হ্যাঁ, মাংসটা একটু বেশি খাই। অত খাই দেখালে সবাই রেগে যাবে আমার ওপর। ঝোলটা কিন্তু আমার পুরোপুরি তৈরি। কাছ থেকে দেখে খেতে ইচ্ছে করছে, জানি সবজি প্রেমীদের ইচ্ছে করবেই করবে।